প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হলো এবারের শারদীয় দুর্গোৎসব। তবে আসার খবর হলো এবারের উৎসবে ছোট বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন প্রশ্ন উঠেছে বিগত বছরগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবকে ঘিরে হামলা ও অপ্রীতিকর ঘটনাগুলো কেন এত বেশি মাত্রায় ঘটেছে। রাজনৈতিক ফায়দা লুটতে এসব ঘটনা কৃত্রিমভাবে ঘটানো হয়েছে কিনা এবং আগামীতে কেমন থাকবে বাংলাদেশ। সম্প্রীতির সর্বোত্তম উদাহরণ বাংলাদেশকে নিয়ে আমাদের যত কথা এখন প্রকাশের আজকের বিষয় দিয়েছি বিজয়া। আজ আমাদের সাথে অতিথি হয়ে এসছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন লেখক ও গবেষক পাভেল পার্থ এবং আরও আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি একেবারে মূল প্রসঙ্গে ঢুকবার আগেই দুদু ভাইয়ের কাছে জানতে চাই যে তারেক রহমান গতকালকে যেটি বলেছেন, বেশ কিছুদিন থেকে বলছেন যে আমি এবং আমার দল বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। কিন্তু বহুল প্রচলিত যে স্লোগানটি আমরা শুনেছিলাম যে ধর্ম যার যার, উৎসব সবার, যদি এটি নিয়ে অনেকের মধ্যে একটা বিতর্ক আছে, অনেক ধরনের কথাবার্তাও ছিল, কিন্তু এই যে স্লোগানটা তিনি দিলেন, এটাকে যদি আমরা নতুনও বলে থাকি, এটার অন্তর্নিহিত তাৎপর্য কি? উনি কিন্তু বলেছেন যে আমি এবং আমার দল বিশ্বাস করে। আপনার কাছে জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আমার দুজন সহযোগী আলোচক, তাদেরকে শুভেচ্ছা। আর দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন, তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। বিষয়টা এমন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আবহমান কাল ধরে খুব উল্লেখযোগ্য, কিন্তু কিছু কিছু মহল, সেটাকে আমি স্বার্থন্বেষী মহলই বলবো, এটাকে ব্যবহার করতে চাইছে, কিন্তু কখনোই বড় ধরনের উল্লেখ করার মতো ঘটনা ঘটেনি। কিন্তু চেষ্টা হয়েছে, অপচেষ্টা ছিল, এটা অস্বীকার করছি না। যেমন মোটা দাগে যখন দাঙ্গা হয়েছে, তখনও এই দাঙ্গাটাকে ভালো কিছু হোক এটাকে রোধ করারই একটি পদক্ষেপ হিসাবে তখন ধর্মকে ব্যবহার করেছে। যেমন 47-এর আগে কলকাতা দাঙ্গা বা আমাদের এখানে ছোটোখাটো একটা দাঙ্গা, তারপরে কিন্তু খুব বড় ধরনের ঘটনা এই দেশে ঘটেনি। এবং আমি যতটুকু জানি, যারা 71-এর পরে চলেই গেছে ওই দেশে, পার্শ্ববর্তী দেশে, আবার অনেকেই তারা ফেরত এসছে। এটা আমি অনেকের নাম বলতে পারবো, যারা মনে করেছিল ওই দেশে গেলে তারা শুধু ধর্মের প্রশ্নে সাহায্য সহযোগিতা, যেমন এখন মাঝে মধ্যে ওই দেশের প্রধানমন্ত্রী বলেন আসলেই যে হিন্দুদের নাগরিকত্ব দেবো। একটা দেশের নাগরিকত্ব নতুন করে পাওয়া আমার বিবেচনায়, কিন্তু তার জীবন চালানো, পরিবার চালানো, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, অর্থনৈতিক দিক, এতটা বোধহয় আমার মনে হয় সহজ ব্যাপার না। এই বিবেচনায় গেছেন অনেকে, পরে আবার ফিরে এসে, এবং যারা ফিরে আসেননি এরকম অনেকের কথা আমরা জানি, তারা আফসোস করছেন কেন গিয়েছেন। এমনও তো আপনার কাছে আমার কাছে অনেকে মনে হয়েছে। আমার অনেক বন্ধু বান্ধব গেছে, তাদের বাপ মা যেতে চায় না, এমন একটা দৃষ্টান্ত আমার কাছে আছে। বন্ধুরা আবার ফেরত এসছে এখানে চাকরি করতে। আমি তাদের এই পরামর্শ দিয়েছিলাম, তোমরা ট্রাই করে দেখো, চাকরিটা ছেড়ো না, ছুটি নিয়ে যাও। 3 মাস পরে ফিরে এসতে এত সহজ মনে হলো না দুটো। তো এই যে ঘটনাগুলো, এইগুলো হচ্ছে এই দেশের মাটি, মানুষ যারা আমেরিকাতেও গেছে বা অস্ট্রেলিয়ায় গেছে অথবা কানাডায় গেছে, আমরা যখন ওই দেশে যাই, তাদের যে আফসোসটা, শেষ কথাটা হচ্ছে যে ছেলে মেয়েগুলো বড় হলে আমরা আবার ফেরত যাব। ফেরত বাংলাদেশে চলে আসবে। বুড়াকালে তার ফেরত আসবে কেন? মনে হচ্ছে যে এখানেই তার সবকিছু আছে, গ্রন্থিত আছে। এবং আরেকটা বিষয় আপনার সাথে যোগ করি, আমার দেখা হয়েছে এমন অনেকে আছেন যে সন্তান বড় হয়েছে, 7 বছর 8 বছরে তাকে একবার বাংলাদেশে পাঠিয়ে তাকে প্রয়োজনে পরে আবার বিদেশ নিয়ে যাবে, ইন্টারমিডিয়ারি টাইমটা তারা চিন্তা করছে যে বাংলাদেশে সে, এরকম হচ্ছে। এমনও আছে আদব কায়দা, শিক্ষা, ধর্মচার বা অন্য যে কোনো বিষয়গুলো
ওরা মনে করছে যে ওইটা গ্রহণ না হয়ে এইটা গ্রহণ হয়। আমি একটু তারেক রহমানের প্রসঙ্গে একটু আসতে চাই যে মানে এটি কেন এই উৎসবের বিষয়টি কেন বাদ পড়লো, বা আসলে উনি কিভাবে চিন্তা করেছেন বা আপনারা কি চিন্তা করছেন? না, উৎসবের কিন্তু ধর্ম যার যার। জি, হ্যাঁ, উৎসবও সবার, এটা আমরা বলি বটে, কিন্তু সবার বলতে যে যখন যেভাবে এই বিষয়গুলো নেয়। একটা গাড়িতে করে আপনি 10 জন গেলেন পূজা মণ্ডপে, 8 জনই পূজা মণ্ডপের ভিতরে গেলে দাঁড়ালেন, 2 জন দাঁড়ালেন না, গেলেন না, তো পরে খোঁজ নিয়ে দেখবেন সে তার রিজার্ভেশন থাকতে পারে, দূর থেকে সে ইয়ে করে, এবং এটাকে তো স্বাগত জানাতেই হবে। না অবশ্যই আপনাকে, মানে এটা না, ঠিক তেমনি একজন অন্য ধর্মের মানুষ, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারও একটা রিজার্ভেশন থাকতে পারে আমার অন্য ধর্ম বিবেচনায়। যে কারণে বিএনপির রাজনীতি খুব পরিষ্কারভাবে বলা হয়েছে ধর্মীয় মূল্যবোধের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল, সেই ট্রেন থেকে এই বক্তব্যটা আসা। আর আমার কাছে মনে হয়েছে যে মৌলানা ভাসানী বা পরবর্তী যেসব নেতৃবৃন্দ, শহীদ জিয়া রহমান থেকে বেগম জিয়া, সবাই কিন্তু অন্যের ধর্মের প্রতি অনেকে খুব স্পষ্ট করে বলেছে। যেমন বিএনপির রাজনীতিতে এই যে বাঙালি, পাহাড়ি বা অন্যান্য শ্রেণী, আমরা বলি বাংলাদেশি জাতীয়তা, অর্থাৎ আমরা সকলেই বাংলাদেশি। যেমন আমাদের পাহাড়ের যে সমস্যাটা, ভাই তাদের ভাষা, তাদের কৃষ্টি, তাদের ধর্ম, তাদের ঐতিহ্য আমি অস্বীকার করবো কি করে? কারণ আমারটা নিয়ে আমি তো বাংলা ভাষা 21শে ফেব্রুয়ারি পাকিস্তানের 1-2 বছরের ভিতরে ভেঙে যাওয়ার মূল কারণ হচ্ছে ওই বাংলা ভাষার প্রতি। তো তার ভাষার প্রতি আমার শ্রদ্ধাবোধ থাকবে না কেন, তার ধর্মের প্রতি থাকবে না কেন? এবং সেই জায়গাটায় বিএনপি রাজনীতি খুব পরিষ্কার। আমরা বলেছি আমরা সকলে বাংলাদেশি। এই নিয়ে অনেকে টিপ্পনী কাটছে, অনেক বিভিন্ন কথা বলছে, কিন্তু একটা জায়গায় কিন্তু আপনাকে আসতে হবে, শ্রেণী, পদ, মত, ধর্ম, কৃষ্টি, এটা একটা জায়গায় যদি আমার না আনা যায় তাহলে বিভেদ তো বাড়তে থাকবে। আমি আপনার কাছে আসবো। পাভেল পার্থ, আপনার কাছে একটু জানতে চাই যে শারদীয় দুর্গা পূজা আসলে ধর্মীয় আচার হিসেবেই একসময় আমরা অভ্যস্ত ছিলাম, এটি যে উৎসবে পরিণত হলো, এটাকে কি আনা হলো জোর করে নাকি আসলে অবধারিত ছিল? মানে আপনার কাছে একটু ইতিহাসের ব্যাখ্যা জানতে চাই। আমি প্রথমেই এখন টেলিভিশনকে ধন্যবাদ জানাই এবং আজকের মঞ্চ এবং যারা শুনছেন দেখছেন সবাইকে শুভ বিজয়া। তো যে প্রশ্নটি আসলে করেছেন যে দুর্গাপূজা নিয়ে যেহেতু আসলে কথা বলা হচ্ছে, যে দুর্গাপূজা কিন্তু একটি কৃষিজীবী সমাজের নির্মাণ, মানে তার যে কৃত্য, আচার, পর্ব, এবং এটা অঞ্চলভেদেও ভিন্নতা আছে, এটা দেশভেদেও ভিন্নতা আছে। শুধুমাত্র বাংলাদেশ তো নয়, শ্রীলঙ্কা, নেপাল, আপনি ইন্দোনেশিয়াতে আসলে এটা ভিন্নতা আছে, ভারতের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের, বাংলাদেশের ভিতরে বরেন্দ্র, হাওর, উপকূল, পাহাড়ে বিভিন্ন জায়গায় কিন্তু তার আঞ্চলিক ভিন্নতাও আছে। কিন্তু এটি মানে একটা কৃষিজীবী সমাজ যেভাবে আসলে মানে দুর্গার পূজাটি আসলে তারা করেছে, এই কৃত্যগুলো করেছে, দুর্গাপূজার ভেতরে আমরা এখন যেটা আসলে দেখি প্রচন্ড, মানে অনেক বেশি আড়ম্বর, অনেক বেশি প্যান্ডেল বা বিশাল প্রতিমা কাঠামো বানানো হয়েছে, মানে এর বাইরে দুর্গার পূজাতে এখনো যেটি আসলে হচ্ছে, যেটা নবপত্রিকা বলা হয়, যেটার মধ্যে আপনার অনেক ধরনের গাছপালা, অনেক কিছু আসলে থাকে। তো সেটা কিন্তু খোদ যে একটা গ্রামীণ কৃষিজীবী সমাজ তারা যেভাবে আসলে করছেন। তো দুর্গাপূজার যেটা শাস্ত্রীয় যে বিষয়টা আসলে বললেন, যে একদমই মানে হিন্দুদের যে শাস্ত্রীয় গ্রন্থগুলো আছে, যেখানে আপনার মার্কেন্ডেয় পুরাণ আছে, তো ঋগ্বেদ আছে, ঋগ্বেদে দেবী সূক্ত আছে, দেবী পুরাণ আছে, কালিকা পুরাণ আছে, রামায়ণ, এগুলাতে কিন্তু দুর্গার কথা আসলে বলা হয়েছে এবং পূজা পদ্ধতি বা বিভিন্ন কিছু। তো এই যে এখন মানে যেটা আসলে খুব ঘটা, মানে আড়ম্বরপূর্ণ, যেটা সর্বজনীন বলা হচ্ছে, বারোয়ারি পূজা বলা হচ্ছে, এটার পিছনে কিন্তু একটা কারণ আছে, যে ঐতিহাসিকভাবে এটি তৈরি হয়েছে, যে এত মানুষের সমাগম, এত শ্রেণী পেশা বর্গের মানুষের আসলে আগমন ঘটেছে, সম্মিলন ঘটেছে। তো রামায়ণে একটি কাহিনী আছে যে আপনার রাম হচ্ছে যে আপনার অকাল বোধন করেছিলেন, যে দুর্গা মূলত আসলে বসন্তকালে, ওই সময় আসলে পূজা হয়, বাসন্তী বলা হয়, কিন্তু রামচন্দ্র হচ্ছে যে এই সময়ে দুর্গার ঘুম ভাঙিয়েছিলেন,
এই কারণে বলা হচ্ছে যে অকাল বোধন, মানে এই সময় যে শরৎকালের যেটা, যে কারণে শারদীয় আসলে এই সময়ের পূজাটা। তো এর পরবর্তী সময় যে কাহিনীটা পাওয়া যায় সেটা হইতেছে যে আপনার দুই রকমের, যে মানে এই বিষয়টাকে অনেককে নিয়ে আসলে একটা উৎসবে আসলে রূপ দেয়া। এটা বাংলাদেশে হয়েছিল রাজশাহী তাহিরপুরের যে রাজা ছিলেন, রাজা কংসনারায়ণ, উনি প্রথম হচ্ছে যে একটা সর্বজনীন মানে একটা দুর্গাপূজার আয়োজন করেছিলেন, যেখানে অনেকেই আসলে অংশ নিয়েছিল। ঠিক তার পাশাপাশি আরেকটা ঘটনাও জানা, যেটা ভারতের হুগলিতে হয়েছে। সেখানে হচ্ছে যে তখন মানুষের এক ধরনের অর্থাভাব দেখা দিয়েছে যে তারা আসলে একসাথে একটা জিনিস আয়োজন করবে। তখন 12 জন বন্ধু মিলে, মানে 12 জন ইয়ার দোস্ত বন্ধু, তো ওই যে 12 জন ইয়ার দোস্ত মিলে একটা পূজা করেছিল, দুর্গাপূজা করেছিল বলেই দুর্গাপূজায় যে 12 ইয়ারের পূজা, ওই 12 ইয়ার থেকে বারোয়ারি শব্দটা এসেছে। যে বারোয়ারি মিনস হইতেছে যে কমন, অনেকেই মিলে একসাথে আসলে করা। পরবর্তী সময় ব্রিটিশ উপনিবেশকালে আসলে জমিদার শ্রেণীদের একটা বড় বিষয় ছিল যে আসলে দুর্গাপূজাকে এক ধরনের আসলে দখল করা, এবং সেই দুর্গাপূজাকে আসলে ব্যবহার করে এটাকে এক ধরনের জাঁকজমক করা। এবং এখানে অনেক ধরনের কলোনিয়াল মানে ডিসকোর্স আছে, অনেক বিষয় আছে, যে দুর্গার প্রতিমাকেও রানীর মুখ দিয়ে দেওয়া। পরবর্তীতে আমরা প্রচুর পলিটিক্যাল এরকম ক্যারেক্টার দেখেছি, অনেক কিছু প্রতি সময় ঘটছে, এবারও হয়তো বা দেখছেন। তো এটা কিন্তু কন্টিনিউয়াস এরকম আসলে পলিটিক্যালি এগুলা ঘটেছে। কিন্তু যেহেতু এটা কৃষিজীবী সমাজে যেখানে মানুষের অংশগ্রহণ ছিল, পরে যখন এটি একটি ফেস্টিভ মুডে আসলে যায়, যে একটা উৎসব, সেটি কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়ার ভেতর দিয়ে এসেছে। যে কারণে আপনি খুব কিছু পরিবার যারা সাবেকি বা বনেদি বলছে যে তাদের পরিবারের ছাড়া দুর্গাপূজা কিন্তু সবাই মিলে আসলে করছে। এবং আমি ছোট থেকে বড় হয়েছি আসলে নরসিংদীতে, আমরা আসলে দেখেছি যে মানে আমার মুসলিম বন্ধুরা, মানে হিন্দু মুসলিম সবাই মিলে দুর্গাপূজার চাঁদা তুলছে, তারা হচ্ছে যে বিভিন্ন কাজে অংশ নিচ্ছে, মানে পূজা অর্চনায়ও, মানে যেটা একদমই ধর্মীয় রিচুয়াল সেই বিষয়টাতে নয়, কিন্তু এটা যে উৎসবের আয়োজন, যেটা সেই জায়গাতে সবার অংশগ্রহণ কিন্তু থাকছে। এবং নারী পুরুষ অন্যান্য শ্রেণীবর্গ পেশার মানুষ, যেটা আসলে বলছেন শুধু কৃষক নয়, এখানে জেলেদের বিষয় আছে, তাঁতিদের বিষয় আছে, কামার কুমারদের বিষয় আছে, এবং এখানে অনেক ধরনের উপকরণ যেহেতু আছে, পর্যায়ে এসে এটি আসলে রাজনৈতিক তকমা বা উৎসব নানান ঘটনা। এটা কিন্তু শুধু দুর্গাপূজা নয়, প্রত্যেকটা কৃত্য আচার পর্ব ফেস্টিভ্যাল বা মানে ঘিরেই কিন্তু আসলে উৎসব ঘিরেই হয়, যে বিভিন্ন ধরনের আসলে রাজনীতি তৈরি হয়। তো এটা গ্রামীণ অবস্থায় একরকম থাকে, আবার শহরে কিন্তু অন্যরকম থাকে, এটা আঞ্চলিক বা জাতীয় ভিন্নতা আছে। আমি আপনার কাছে আসবো, শেখ ফজলুল করিম, আপনার কাছে একটু জানতে চাই যে স্বাভাবিকভাবেই রাজনীতির আলোচনায় তো আমরা তুলনামূলকভাবে বেশি করি, মানে ইসলামের দৃষ্টিতে পূজাকে আসলে শিরক হিসেবে ধরা হয়, দেখা হয়, এবং এটার একটা মানে বলা যায় যে একেবারে সোজা সাপটা বাধা নিষেধ আছে, সেখানে যাবেন কি যাবেন না, কতটুকু থাকবেন, তাকাবেন কিনা পর্যন্ত আছে। কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে আমরা দেখছি কিন্তু এই 5 আগস্টের পরেও যদি আমরা বলি বা আগেও আমরা দেখেছি যে ইসলামী দলগুলো, যেমন বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, অন্য দল বলি, তারা কিন্তু এখানে অনেক বেশি যাচ্ছেন, কথা বলছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। কিন্তু এই যে করা হচ্ছে, এটি কি আসলে শুধুমাত্র নিছক রাজনীতির জন্য করা হচ্ছে নাকি সম্প্রীতির জন্য করা হচ্ছে? আপনাদের দিক থেকে ব্যাখ্যাটা আসলে কি? আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ এবং এখন টিভিকে ধন্যবাদ। আমি একটু ছোট করে বলে আসি, সেটা হলো যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এটা একটা খুব সুন্দর হয়েছে। আগে বলা হয়তো যে উৎসব সবার, আসলে উৎসব সবার হয় না। যেমন ধরেন আপনি এই আলোচনা বললেন যে মূর্তি পূজা এটা একটা কঠিনতম শিরিক, আল্লাহ তাআলা এটাকে খুব কঠিনভাবে না করেছেন, কোরআনের আয়াতও আছে। হ্যাঁ, কোনো মুসলমানের পক্ষে এটা করা সম্ভব না। আবার আমাদের যে কোরবানির ঈদ, সেটাও কোনো হিন্দুর পক্ষে সেখানে অংশ নেওয়া সম্ভব না। ফলে উৎসব সবার, এটা আসলে একটা মানে যথার্থ কথা ছিল না। এখন বিএনপির চেয়ারপারসন সেটা আনছেন, সেজন্য খুব ভালো একটা কথা, তাকে ধন্যবাদ। এখানে একটা বিষয় কি, বাংলাদেশে সাম্প্রদায়িক বলে যে শব্দটা, এখানে বদরুদ্দিন ওমর সাহেব একটা সংজ্ঞা দিয়েছিলেন সাম্প্রদায়িকতার। সেটা হলো যে সম্প্রদায়ের ভিত্তিতেই ভালো মন্দ, বন্ধু শত্রু মানে নির্ধারণ করা এবং অন্যকে ক্ষতি করার তাগিদ তৈরি হওয়া, সেটা হলো সাম্প্রদায়িকতা। এখন সেই অর্থে কি আমরা বাংলাদেশে সাম্প্রদায়িকার আছি? আমার মনে হয় সেই অর্থে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতাই নাই। সবাই দুইটা ধর্ম পালন করছে, সবাই মিলে আমরা বাংলাদেশের নাগরিক। ফলে বিগত আওয়ামী লীগ যেটা করতো, যে সাম্প্রদায়িক বলে এক ধরনের বিভাজন তৈরি করা, একটা রাজনৈতিক ফায়দা নেওয়া, সেখান থেকে আমাদের উঠে আসা উচিত। আজকে মানে রমনার কালী মন্দির থেকে একজন নারী, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে বলেছেন, আপনি শুনতে পারেন,
যে কালী মন্দির থেকে আমি বলছি ভারতের শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি, আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। মানে এটি শুনে আসলে মানে একটা নতুন বাংলাদেশকে মানে এই বাক্যে বলা যায় যে 5 আগস্টের পরে যেটা হয়েছে যে আমরা নাগরিক হিসেবে বাংলাদেশকে আমরা মানে ধারণ করা শুরু করছি, সেখান থেকে আমরা করছি। সাম্প্রদায়িক শব্দটা মনে আমার প্রয়োগ করা উচিত না। আর আপনি যে সুনির্দিষ্ট শব্দটা বললেন যে একজন মুসলমানের সাথে একটা মূর্তির সম্পর্ক খুবই সাংঘর্ষিক, মুসলমান কোনো আমি মূল জায়গায় আসতে চাই যে এই যে ইসলামী দলগুলো যে সেটাই বলছি, তো ব্যক্তিগতভাবে একজন মুসলমান কোনোভাবেই মূর্তিকে শ্রদ্ধা জানানো, মূর্তি পূজায় যাওয়া, সেটাকে শুভেচ্ছা জানানো, এটা সে করতে পারে না। কিন্তু একই সাথে সাথে রাজনৈতিক দলগুলো যেটা করছে, তারা রাষ্ট্র হিসেবে তারা মানে ভূমিকা রাখতে চাইছে, বা সে রাষ্ট্র ক্ষমতা গেলে সে কি ভূমিকা নেবে সেটা সে ব্যাখ্যা করতে চাইছে। সেখানে কিন্তু অবশ্যই যদি ইসলামী দল ক্ষমতা যায়, ইসলামী খেলাফত হয়, সেখানে কিন্তু অন্য ধর্মাবলীরা তারা সেখানে পূজা পালন করতে পারবে, এই নিশ্চয়তা তাদের শতভাগ থাকবে, এখানে কোনো ধরনের বাধা প্রয়োগ করা হবে না। এখন যেহেতু ইসলামী দলগুলোর বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালানো হয়েছে, সে অতিরিক্ত অপপ্রচারকে চাপা দিতে গিয়ে তারা এখন হয়তো একটু বাড়তি করে ফেলছে। কিন্তু রাজনৈতিক দলগুলো, ইসলামী দলগুলোরও সেখানে যাওয়া উচিত না, কিন্তু এই নিশ্চয়তা দেওয়া উচিত যে রাষ্ট্র পরিচালনায় গেলে বা আমরা কোনোভাবে ক্ষমতায়িত হইলে আমরা মূর্তি পূজা মানে আপনি বলছেন যে এখন বেশি যাওয়াটা হচ্ছে আগের গুজবটাকে মানে খণ্ডনের জন্য একটা বাড়তি একটা ভোট বা রাজনীতি, অন্য কিছু নাই। রাজনীতি অবশ্যই আছে, যেহেতু প্রত্যেকটা ইসলামী দলকেই পূজা আসলে বারবার প্রমাণ করতে হয় যে না আমরা হিন্দুদের কোনো বাধা দিব না, এটা বারবার প্রমাণ করতে হয়। এখন এই কথায় প্রমাণ করার চাইতে সে মনে করছে যে আমি যদি ওখানে গিয়ে একটু কথা বলে আসি, ওখানে গিয়ে শুভেচ্ছা বিনিময় করে আসি, তাহলে আরেকটু আশ্বস্ত হবে। কিন্তু এটা আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং একজন ব্যক্তির সাথে মূর্তির যে সম্পর্ক, সেই জায়গা থেকে এটা কোনোভাবে আসলে যাওয়া যায় না। আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। শামসুজ্জামান দুদু, আপনার কাছে জানতে চাইবো যে অন্তর্বর্তী সরকারের সময়ে দুটি উৎসব আসলে পার হলো। প্রথমটা তো খুব টালমাটাল অবস্থায় গেছে এবং মানে মানুষ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে মাদ্রাসা শিক্ষার্থীদের পর্যন্ত আমরা দেখেছি যে পাহারা দিয়েছে, যেটি বাংলাদেশে একটা অনন্য মাত্রায় নিয়ে গেছে। একই সঙ্গে এবার তেমন কোনো আমরা হাইপ বা তেমন কোনো আওয়াজও শুনি নাই, জাস্ট নিরাপদে পার হয়ে গেল। এবং অনেকে বলার চেষ্টা করেছেন বাংলাদেশের ইতিহাসে আসলে এমন উৎসব এত নিরাপদে আসলে কেউ দেখেনি। কিন্তু রাজনৈতিক দল আসলেই যে টানাপোড়েনটা তৈরি হয়, আওয়ামী লীগ একভাবে করেছে, বিএনপির সময়ও এই ঝামেলাগুলো হয়েছে। আগামীতে নির্বাচিত সরকার যেই আসুক না কেন, মানুষ তো ধরে নেয় হয়তো আপনারাই আসছেন, আসলে কি এই পরিস্থিতি আবার বদলে যাবে কিনা, আপনার কি মনে হয়? আরও ভালো হবে। কিভাবে সেই হবে? আপনি যে কথাটা বলছেন সেটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যেখানে ফায়দা লুটার ব্যাপারটাই ছিল বেশি, অর্থাৎ মূর্তি ভাঙছে এটা বিএনপি বা অন্যান্য ইসলামী দলগুলো করছে, আওয়ামী লীগকে রাখতে হলে পরে মানে এদের হাত থেকে মূর্তি, এদের হাতে থেকে হিন্দু, এদের হাতে থেকে অন্য ধর্মের মানুষদেরকে রক্ষা পেতে হলে পরে আওয়ামী লীগকে রাখতে হবে। কারণ সে সরাসরি এই দোষগুলো তার যে প্রতিপক্ষ যারা আন্দোলনকারী তাদের উপরে এটা। এবং লাস্ট যে ভিডিওটা ভাইরাল হয়েছে নসরুল আহমেদ বিপুর সঙ্গে চাপিয়ে দেওয়ার যে কথাটা বলা হয়েছে এবং এটি তো প্রকাশ হয়েছে, আসলে এটি তো অস্বীকার করার কিছু নাই, ব্যাপারগুলো এরকমই এক্ষেত্রে ঘটেছে। এই ম্যাক্সিমামই ঘটছে এই জায়গাগুলোতে। যদি আপনি তদন্ত করে দেখেন যে মূল ঘটনাটা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই জিনিসগুলো শুধু ঘটানো হয়নি, তাদের সম্পত্তি দখল করছে সরকারের মধ্যে যারা ছিল, বেশিরভাগ হয়েছে শেখ মুজিবের সাহেবের সময় আর এই গত 15-16 বছর। তো এই 15-16 বছর আর উনি থাকাকালে যে ঘটনাগুলো যদি এইটা খুব ভালো করে তদন্ত করলে দেখা যাবে। এবং পুলিশের আগুন দিয়ে দেওয়ার যে ব্যাপার, একটা ভিডিও বোধহয় ভাইরাল হয়েছিল, কিন্তু আমি এটা একটা ঘটনা আমার কাছে মনে হয়েছে। এইবার সরকারের পক্ষ থেকেও আশঙ্কা করা হয়েছিল যে এই মানে দুর্গা উৎসবটাকে কোনো না কোনোভাবে টার্গেট করা হতে পারে একটি পার্শ্ববর্তী দেশের উপর। এই কথা শুধু যে বলছে সরকার তা না, আমাদেরকে সতর্কও করেছে। মানে অন্য যে কোনো সময় থেকে এবার প্রত্যেকটা রাজনৈতিক দল, আপনি যদি মণ্ডপের আশেপাশে গিয়ে দেখলেন, আমি অনেক মণ্ডপ পরিদর্শন করে দেখেছি, ছাত্র, যুব, শ্রমিক, মানে ছোটখাটো নেতা পর্যন্ত গেছে, সবাই ওখানে। এটা এক ধরনের মানে সতর্কতা অবলম্বন, তাদেরকে অভয় দেয়া, হ্যাঁ অভয় দেওয়া কাজ। এই জিনিসগুলো মানে এত সুশৃঙ্খলভাবে হয়েছে এবার, বিশেষ করে যে কারণে ওই আশঙ্কা যেটা সরকার করেছিল, সত্যি হয়তো আশঙ্কা ছিল, কিন্তু পদক্ষেপ নেওয়ার কারণে
এবং সব ঐক্যবদ্ধভাবে এইটাকে মানে ঠেকানোর জন্য সেই জায়গায় আমি বলবো যে পতিত সরকার যেটা শেখ হাসিনা, আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সঙ্গে মানে ভারতের সঙ্গে যারা সম্পৃক্ত, তারা কিন্তু বিভিন্ন মানে ভাবে ওই যে নসরুল হামিদের কথা বললেন, ওই ধরনের চিন্তা করছিল, কিন্তু সুযোগ তো সেটা আমার বিবেচনায় পাই নাই। পেলে নিশ্চয়ই করতো না, কিন্তু রাজনৈতিক সরকার আসলে এই সুযোগটা আবার নিবে কিনা, এখন কি একটা নিউট্রাল জায়গায় আমরা আছি কিনা, মানে সেটা আপনার কাছে জানতে চাচ্ছি বারবার। যেমন তখন তো আওয়ামী লীগের সঙ্গে যে এখন আমরা অনেক পরে বলছে কতটা গভীর ছিল তাদের এজেন্সি, কতটা গভীর ছিল। তো এই ঘটনাগুলো কোনো না কোনো পক্ষপাতিত্ব থাকলে বিএনপি বা যারা আন্দোলন করেছে তারা এগুলো কেন করবে, মানে এই প্রশ্ন যদি সামনে নিয়ে আসার প্রয়োজন নেই। এবং যাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে তাদেরকেও আসলে তো আসলে ওটা নিয়ে কাজ করার সুযোগই আসলে। যেমন আপনি আমি একেবারে নিশ্চিত যে আপনারা এইগুলো জানেন যে জঙ্গি অপবাদ দিয়ে কত নিরীহ এবং কত সুন্দর, যারা শুধুমাত্র তারা মাদ্রাসা ছাত্র, তাদের দাঁড়িয়ে আছে, টুপি পরে, তারা নামাজি, এদেরকে ধরে নিয়ে গিয়ে তাদের মানে আটকে রেখে দিয়ে দেখা গেলো জীবন্ত তাদের গুলি করে মারছে সেখানে। তারা কারা এটা সাংবাদিকদেরও ফেস করতে দেয়নি, এটা নাটক করা হয়েছে। তো এরা এই নির্মম ঘটনা যারা করতে পারে তারাই তো অতীতেও করছে, হয়তো কোনো কারণে যদি তারা সুযোগ পায় এর থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে। আমি আপনার প্রসঙ্গ ধরে শেখ ফজলুল করিম আপনার কাছে, মানে এই একই সূত্রে গাথা, সেটা প্রতিপক্ষ বানানো বলি বা অন্যর ঘাড়ে দোষ দেয়া, জঙ্গি কার্ড, সব কিছু কিন্তু একই সূত্রে গাথা। আপনার কাছে জানতে চাই যে একটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে সাদিক কায়েম যিনি ভিপি হলেন কিছুদিন আগে, আপনি দেখবেন যে ভোট কিন্তু যত পেয়েছে ছাত্র শিবিরেরও আসলে এত ভোট সেখানে নাই। ধারণা করা হচ্ছে যে সেখানে সব দলের মানুষই কোনো না কোনোভাবে তাদেরকে পছন্দ করেছে, কিন্তু আপনি দেখেন যে জগন্নাথ হলে গিয়ে কিন্তু 10টা ভোট পেয়েছে। তার মানে হচ্ছে এত কিছুর পরেও কিন্তু সংখ্যালঘু বা অন্য ধর্মের মানুষ কিন্তু তাদেরকে রিসিভ করেন নাই আসলে। তো আপনাদের যে চেষ্টা কাছে যাওয়ার, মানে আপনারা কি তাদের কাছে নিরাপদ হয়ে ওঠার ব্যাপারটা গুজবের বাইরে গিয়ে এটি কি কখনো হয়ে উঠবে, মানে আপনি কি মনে করেন? আমি বলি হয়ে উঠবে, অতীতেও হয়েছিল আর সামনেও হয়ে উঠবে। আপনারা জানেন যে ইসলামী খেলাফতের বা মুসলিম খেলাফতের দীর্ঘ সময় সেখানে জনগোষ্ঠীর সংখ্যা গরিষ্ঠ ছিল কিন্তু হলো মুসলিম, সেটা শত শত বছর। এবং ভারতে যখন মোহাম্মদ বিন কাসিমরা আসছে তখন কিন্তু মানে এখানকার অন্য ধর্মাবলীরা তারা কিন্তু তাকে সহায়তা করছে। ফলে ইসলামের শাসন বা মুসলমানদের শাসন এটা যদি সত্যিকার অর্থে করা যায় তাহলে কিন্তু বিধর্মীরা দলে দলে আস্থা পাবে, এবং এখনও কিন্তু কম না আসলে। আপনি দেখবেন যে আমি আমাদের চরমোনাইতে উদাহরণ দিতে পারি, চরমোনাইতে কিন্তু এবং বরিশালে অনেক হিন্দুরা আমাদের সাথে তারা সম্পৃক্ত। বিএনপির সাথে, আমার বাসা কেরানীগঞ্জে, সেখানে গয়েশ্বরবাবু এখানে থাকেন, অনেক হিন্দুরা তো বিএনপির সাথে সম্পৃক্ত। ফলে বিএনপি সবাই হিন্দুরা সবাই আওয়ামী লীগের সাথে, এটা আসলে সত্য না। এখানে আমি একটা কথা বলি যে ভাই যেভাবে বললেন যে আওয়ামী লীগ এত নৃশংস ছিল, ওয়ার অ্যান্ড টেররের সেই বয়ান দিয়ে বাংলাদেশে তার ক্ষমতাকে জাস্টিফাই করার জন্য, তার ক্ষমতা তো না, তার স্বৈরশাসন জাস্টিফাই করার জন্য যে কাজটা করছে, সামনেও করবে বলে আমাদের সম্মানিত বিজ্ঞ রাজনীতিবিদ দুদু ভাই সেটা আশঙ্কা করছেন। এক্ষেত্রে আমাদের একটু আছে সেই আওয়ামী লীগকে আমরা বিবেচনা করার ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে ভুল করতেছি কিনা। যেমন আওয়ামী লীগের নিষিদ্ধতা চাই না, আওয়ামী লীগ তো নির্বাচন সুযোগ দেওয়া যাইতে পারে কি পারে না, এই জায়গাতে মনে আমরা ভুল করছি। গত 14-15 বছর আওয়ামী লীগ যা করছে, আমি বারংবার বলি এটা কোনো পদভ্রষ্ট রাজনৈতিক দলের কার্যক্রম না, বরং এটা সুসংগঠিত মাফিয়া দলের কার্যক্রম। এখন আওয়ামী লীগকে আমরা বিবেচনা করবো কি হিসেবে? রাজনৈতিক দলকে নির্বাচন নিষিদ্ধ করা যায় না, কথা ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ তো রাজনৈতিক দল না, তারা সবাইকে একেবারে নাস্তানাবুদ করে ফেলছে। আমরা যারা ইসলাম নিয়ে কথা বলেছি, ইসলাম পালন করতে গেছি, আমাদেরকে একটা দিয়া, সন্ত্রাসবাদ দিয়া, জঙ্গিবাদ দিয়া, যারা বিএনপি করেছে তাদেরকে আর একটা দিয়া, মানে তারা বাদে সবাইকে শেষ করে ফেলবে। তো সেই আওয়ামী লীগকে আমরা রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করছি কেন, সেটা মনে হয় করা উচিত না। এখানে ভাই একটা খুব সুন্দর কথা বলছেন যে দুর্গাপূজাকে আসলে বাণিজ্যিকরণ করা হচ্ছে। এটা কিন্তু শুধু দুর্গাপূজা না, এটা ইসলাম ধর্মের উৎসবগুলোকেও। আমি খুব অবাক হই যখন কোরবানির হাটগুলো বসে, কোরবানির হাট গরু বেচতেছে আর গান বাজাচ্ছে, অথচ কোরবানির অর্থটা দেখেন আল্লাহর কাছে উৎসর্গ করে দেওয়া, আল্লাহর নির্দেশের সামনে সবকিছুকে, কিন্তু সেটা বাদ দিয়ে এটা একটা বড় বাণিজ্য হয়ে গেছে। আপনি গান বাজনা বলছেন, সেটা না হয় অন্য সেটাও আছে, এই যে ওজন করে বিক্রি করা, সেটা হচ্ছে। তার মানে পুঁজিবাদ আমাদের মূল্যবোধ, ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি, যেটা কার্ল মার্কস তার ইশতেহারে বলেছেন, সেটা কিন্তু খুব শক্তভাবে করছে এবং এখনো সেটা তো। আমি আপনার প্রসঙ্গ থেকে আমি ভাইয়ের কাছে একটু আসবো, দুদু ভাইয়ের কাছে সম্পূরক দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা যে বলেছেন যে কোনো সময়
তারা ফিরতে পারে, যেটি নিয়ে আসলে অনেক সমালোচনা হলো। এবং একইভাবে ওনারা যেটা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের ব্যাপারে একটু শিথিল অবস্থা, মানে এটা এখানে ব্যাখ্যা কি আপনার দুটো বিষয়ে? এখানে কিন্তু ডক্টর ইউনূস একটা কথা বলেছেন জি অনেক আগে, তারপরেও বলি, তার পদত্যাগের প্রসঙ্গ আসার পরে বললে কর্তারা যদি বলেন, কারণ তিনি একাধিকবার বলেছেন শিক্ষার্থীরা আমার এখানে বসেছে, তাদেরকে তিনি কর্তা বলেছেন, তাহলে কর্তারা চাচ্ছে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কারণ এখনো নিষিদ্ধ হয়নি, কার্যক্রম স্থগিত হয়েছে। বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল স্পষ্ট করে বলেছে যে অনতিবিলম্বে আওয়ামী লীগকেও ফ্যাসিস্ট দল হিসাবে বিচার করার জন্য, খুনিকে বিচার করার জন্য, গণহত্যাকারীকে বিচার করার জন্য। বিচারের দায়িত্ব তো সরকারের উদ্যোগী হয়ে কোর্টের মধ্য দিয়ে হবে। তো সরকার যদি কোনো পদক্ষেপ না নেয়, যেমন কার্যক্রম স্থগিত করছে, দল হিসাবে যদি মানে বাতিল করে, তাহলে তো তারা কোর্টে যাবে কোনো না কোনোভাবে। কিন্তু সরকারের সিদ্ধান্তটা কি? অর্থাৎ তার কর্তারা যদি না বলেন তাহলে তো তিনি কিছু করবেন না। তো তারা কি এটা আপনাদের ঘাড়ে এক ধরনের দায় চাপানো হচ্ছে যে আপনারা হতে চাইছেন না। মজার ব্যাপার আমি বলে দিই, জি বিএনপি তো ক্ষমতায় না, কোন রাজনৈতিক দল কর্মসূচি করছে ডাইরেক্ট ইনডাইরেক্টলি বিএনপির বিরুদ্ধে। তারা যেমন একটি রাজনৈতিক দল, বিএনপি একটি রাজনৈতিক দল, সরকার তো আরেকটা। তো সরকারের এই টার্গেটের নাই, সরকারের কাছে যাচ্ছে না। বিএনপি কি বলছে, যেমন আমি বলি, ওই বেশ কিছু ইসলামী দল পিআরের কথা বলেছে, বলতেই পারে, এটা তাদের রাজনৈতিক কর্মসূচি হতে পারে। তো বিএনপি যদি না বলে, এটা তো তার রাজনৈতিক কর্মসূচি ওটাই নাকি? আমি যেমন ব্যক্তিগত মনে করি যে তারা পিআরটাকে নিয়ে ইলেকশনে যেতে পারে, একাধিকবার আমি বলেছি। এই পিআরের জনপ্রিয়তার কারণে, কারণ অনেক জায়গায় এসছে 50-এর ঊর্ধ্বে হচ্ছে পিআরের পক্ষের, তো 50 ঊর্ধ্বে হলে তো তাহলে যারা পিআরের পক্ষের এসে তারা জয়লাভ করবে। যেমন 66-এ 6 দফা দেওয়ার পর শেখ মুজিব সাহেবকে সবাই বর্জন করছিল, কিন্তু তিনি 70 নির্বাচনে 6 দফার ভিত্তিতে করছিলেন এবং তিনি নিরঙ্কুশ বিজয় লাভ করছিলেন। তো এবারও হতে পারে। তা আমার প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক ভিন্নতাই তো গণতন্ত্র, সৌন্দর্যটাই তো ভিন্ন মত প্রকাশের সুযোগ আছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এছাড়া কোনো পথ নাই। ধন্যবাদ। আমি পাভেল পার্থ আপনার কাছে একটু পরে আসলাম। শোনা যায় বিভিন্ন সময় যে আপনি যেমন বলছিলেন যে এই উৎসবের সঙ্গে প্রাণ, প্রকৃতি, পরিবেশ অনেক কিছু সম্পর্ক, আবার এরকম কখনো কখনো এরকম সমালোচনাও আসে যে এটির সাথে কিছুটা দূষণের সম্পর্ক আছে, পরিবেশের বা নদীর, মানে এগুলোকে আসলে আমরা বলতে অনেক সময় দ্বিধাগ্রস্ত হই, বলতে চাই না বা কি মনে করে এরকম কথা বলি, কিন্তু আমরা একটু সাহস করে বলতেও চাই যে এগুলোর সাথে আদৌ এই ধরনের কোনো সম্পর্ক আছে কিনা বা এখান থেকে আমাদের বাঁচারও কোনো পথ আছে কিনা, নিয়ম কি হতে পারে? ধন্যবাদ। আমি মারুফ ভাইকে ধন্যবাদ। মারুফ ভাইয়ের কথাটা টেনে আসলে বলি, মারুফ ভাই যেহেতু একদম উৎসবের বাণিজ্যিকীকরণের প্রসঙ্গে কার্ল মার্কসকে আসলে টেনে এনেছে, তো কার্ল মার্কসের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসলে উৎপাদন সম্পর্ক, ক্ষমতা এবং শ্রেণী রাজনীতি। তো দুর্গাপূজার বিষয়ে যখন আসলে আমরা আলাপ করি, যে একদমই মেইন স্ট্রিম যে আলাপগুলো, খুব মেইন স্ট্রিম ন্যারেটিভ, ওইগুলো কিন্তু অনেক বেশি খণ্ডিত এবং অনেক বেশি স্টেরিওটাইপিক, যেটাতে আসলে বোঝা যায় যে বাংলাদেশের, মানে আমরা আসলে বাংলাদেশের মানুষের ন্যারেটিভগুলো আসলে শুনতে চাই না বা বুঝতে চাই না, মানে সেরকম জায়গা থেকে। এখন দুর্গাপূজার যে বিষয়টি আসলে প্রতিমা আছে বা প্যান্ডেল আছে, মানে এটাকে যদি আমরা দূরে সরিয়েও রাখি, কিন্তু দুর্গা পূজা বলতে আসলে যে বিষয়টি আসলে আছে, যেটি কৃষিজীবী সমাজ থেকে উঠেছে, যেমন নবপত্রিকা, এটা দুর্গাপূজাতে লাগবেই। যেখানে যে আপনি প্রাণ প্রকৃতির প্রসঙ্গ আসলে বলেছেন, পরিবেশ ব্যবস্থাপনার বিষয় বলেছেন, ওইখানে 10টা গাছ লাগবে, হয়তো বা দুদু ভাইও দেখেছেন, কলা গাছ লাগবে, বনকচু লাগবে, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু লাগবে, সাদা অপরাজিতা লাগবে, এবং অবশ্যই দেশি আমন মৌসুমের ধান গাছ লাগবে। এবং সেটা কয়েকটা নামই হয়েছে, কিন্তু দুর্গা ভোগ, এটা আগে ছিল ধানগুলা, দুর্গা শাইল, দুর্গা মালতী। পঞ্চশস্য লাগবে, ধান, জব, মুগ, মাসকালাই, তিল, সরিষা, এবং অনেক জায়গার মাটি লাগবে। আপনার কৃষি জমির মাটি লাগবে, নদীর পাড়ের মাটি লাগবে, ইঁদুরের গর্তের মাটি লাগবে, এরকম বিভিন্ন জায়গার আসলে মাটি লাগবে। এবং এত কিছু লাগবে, কতটুকু পারা যাচ্ছে, মানে এখন ঘটনা হচ্ছে যে কতটুকু আসলে আছে, মানে কি পরিমাণে আসলে আছে। কারণ এই যে মানে মারুফ ভাই যেটা আসলে বললেন যে, মানে আমরা যদি উৎপাদন ব্যবস্থা দেখি,
যে কৃষি উৎপাদন ব্যবস্থাটাই তো বদলে ফেলা হয়েছে সবুজ বিপ্লবের মাধ্যমে। এখন তো সার, বিষ আর আপনার এই যে মানে সেচের উপর নির্ভরশীল, আসলে একদমই মেশিন সেচ এবং বীজ বদলে যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের খুব গুরুত্বপূর্ণ একটা লেখা আছে যে হাইব্রিড বীজ বাংলাদেশের ক্ষতি করছে। এটা গুরুত্বপূর্ণ আসলে একটা ন্যারেটিভ। তো এই যে আমাদের কৃষি বদলে যাচ্ছে, উৎপাদন ব্যবস্থা বদলে যাচ্ছে, পরিবেশ বদলে যাচ্ছে। দুর্গাপূজাতে তো প্রবহমান পানি লাগবে, প্রবহমান করে নদী হোক, খাড়ি হোক, কোথাও। তো আমাদের তো উজানে বাঁধ দেয়া আছে, আমাদের তো নদীর দখল এবং দূষিত, তো সেটা তো আসলে থাকছে না। তো এই রকমের একটা বিপর্যস্ত কৃষি ব্যবস্থায়, উৎপাদন ব্যবস্থায় যখন আসলে এই দুর্গাপূজা আয়োজিত হয়, সেটা গ্রামীণ সমাজে কিংবা শহরে, সেটা কিন্তু তার সেই আমেজটা সেটা ধরে রাখতে পারছে না, এবং যেটি আসলে আবহাওয়ার সাথে আসলে জড়িত একটি বিষয়। এবং যেটা আসলে আপনি বলছিলেন যে এখন মারুফ ভাইয়ের কাছে আসলে প্রশ্ন যে যখন আসলে এই গাছপালাগুলো আসলে লাগছে, এত শস্য ফসল লাগছে, পেঁচা আছে, হাতি আছে, মানে আপনার এইখানে আরো অন্যান্য যে প্রাণী জগৎ আছে, এগুলো আসলে মারুফ ভাইদের কাছে আসলে নিষিদ্ধ কিনা। মানে আমি প্রতিমার প্রসঙ্গটা আসলে বাদ দিলাম, মানে এই যে প্রাণ, প্রকৃতি, পরিবেশ, যা ছাড়া আসলে আমরাই বাঁচতে পারছি না। এবং ওই গ্রামে তো আমন মৌসুমে ধান লাগছে, মানে কি এটা তো মুসলিম কৃষকই সেটা করছেন। এবং দুর্গাপূজায় যে গামছা লাগছে বা নতুন কাপড় লাগছে, এটা তো মুসলিম তাঁতিই আসলে বুনছেন। তাহলে কেন আসলে দুর্গাপূজায় সবার মধ্যে সম্পর্কটা নেই? এখন আমাদের চিন্তাকে তো মানুষের কাছাকাছি নিয়ে যেতে হবে। মানে একটা স্টেরিওটাইপ জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে এটা একদমই একটা শাস্ত্রীয়, এটা হচ্ছে যে, তাহলে কিন্তু সেই কলোনি, সেই বাইনারি, সেই হইতেছে যে আপনার বৈষম্য, সেগুলো আসলে টিকে থাকছে। এখন আপনি দূষণের যে জিনিসটা আসলে বলছেন, এটা নিয়ে প্রচুর তর্ক উঠছে যে একটা সময় আপনার যেটা ঢাক আছে, যেটা বাজানো হয়, সেই ঢাকের মধ্যে বকের পালক লাগানো হতো, এটা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এটা কোথাও এখন আসলে মানে আপনি পারবেনই না এটা করতে। দুর্গা প্রতিমার ক্ষেত্রে বা প্যান্ডেল সমস্ত জায়গাতে আপনার যে রং ব্যবহার করা হচ্ছে, এটা তো সীসা মিশ্রিত রং, তাহলে এটা কিন্তু কন্টামিনেশন হইতেছে, এটা আপনি যেখানেই হোক না কেন। কিন্তু এবং আপনার এটা বিসর্জনের মাধ্যমে একটা জায়গা বা নদী, যেহেতু আমাদের নদীগুলো এমনিতেই দূষিত বা দখল, মানে এই দূষণ আছে, শব্দ দূষণ আছে, একটা বিশাল প্যান্ডেল যে আয়োজন আসলে হচ্ছে এখন মানে সব জায়গায়, এবং মানে যে রকমের পুঁজি বিনিয়োগ হচ্ছে, এটার মাধ্যমে যে কার্বন ফুটপ্রিন্ট, এটা নিয়েও আসলে তর্ক উঠেছে। কিন্তু বিতর্কটা যদি এইখানেই নিয়ে আসা হয়, তখন আসলে বোঝা যাবে যে এর মাধ্যমেই দূষণ ঘটছে কিনা। কারণ অন্যান্য যে দূষণ আসলে জারি আছে, যে উজানে আপনার বাঁধ আছে, নদীকে হত্যা করে ফেলা হচ্ছে, পাহাড় কেটে ফেলা হচ্ছে, বন দখল করে ফেলা হচ্ছে, কৃষি জমি আসলে থাকছে না, তাহলে সেই ন্যারেটিভের সাথে এই বিষয়ে আমাদের সচেতনতা থাকাটা জরুরি। এবং আমরা বিজ্ঞাপন বিরোধিতা কথা বলছিলাম, দুদু ভাই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলছিলেন যে বিসর্জনের পরে শুধুমাত্র হিন্দুদের নয়, সবার আসলে দায়িত্ব কমিউনিটির সেই নদীকে বা যে মানে পানি প্রবাহে সেটা বিসর্জন দেয়া হচ্ছে, সেটাকে আসলে পরিষ্কার রাখা, সেখানে বাঁশ বা অন্যান্য কিছু আসলে তুলে ফেলা, মানে এই রকমের একটা বিষয় আছে। আরেকটা বিষয় যদি দেখেন যে একটা লম্বা সময় কিন্তু এই পূজাতে আপনার বাঁশ, বেত বা প্রাকৃতিক উপকরণ, মাটির জিনিস ব্যবহৃত হয়েছে। এখন কিন্তু প্লাস্টিক ঢুকে যাচ্ছে, এখন আর অন্যান্য মেটাল ঢুকে যাচ্ছে। তো এটা কিন্তু খোদ একটা পরিবর্তিত ব্যবস্থারই অংশ। মানে আমরা বলি যে নিউ লিবারেল একটা সিস্টেম, যেটা মারুফ ভাইয়ের কাছ থেকে নিয়ে বলতেছি বারে বারে, যে মারুফ ভাই যেহেতু আসলে উৎপাদন ব্যবস্থা নিয়ে আসলে কথা বলেছেন, তো এই রকমের পরিবর্তিত উৎপাদন ব্যবস্থা যখন আসলে দুর্গাপূজা আয়োজিত হচ্ছে, তখন মানুষের যে একটা সার্বভৌম বিষয় থাকে না, যে আপনি হচ্ছে যে এখানে দেশি আমন মৌসুমে জাত লাগবে, তো রাষ্ট্র তো কোনো দেশি জাত আসলে রাখতে দেয় না, রাষ্ট্র তো এত ধরনের শস্য ফসল রাখতে চায় না, রাষ্ট্র তো এত দেশি গাছ রাখতে চায় না। যে এখন আসলে আপনি একাশিয়া, ইউক্যালিপটাস এই ইন্টারিম গভর্নমেন্টের সময় নিষিদ্ধ হয়েছে, কিন্তু আগে তো এই আগ্রাসী গাছ লাগিয়েছে বন বিভাগ, তো দেশি গাছ তো আসলে লাগায়নি বা দেশি গাছকে রক্ষা করেনি, কিন্তু সেগুলো তো এই দুর্গাপূজার আয়োজনের মধ্যে আসলে লাগবে। এখন দুর্গাপূজার আয়োজনে প্রাণ, প্রকৃতি, পরিবেশের যে উপাদানগুলো লাগবে, যে ধরনের কৃষি আসলে থাকা জরুরি, এটি রাষ্ট্রের উৎপাদন সম্পর্কের একটি মৌলিক প্রশ্ন হওয়া জরুরি। যে আমাদের চিন্তা যদি শুধুমাত্র প্রতিমা ভাঙা বা মণ্ডপ, মন্দির পাহারা দেয়াতে দায় চাপানো, শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন কিন্তু আমরা
আমাদের যে সার্বভৌম কৃষি ব্যবস্থা, আমাদের যে সার্বভৌম খাদ্য উৎপাদন ব্যবস্থা, এবং যেটাকে সেটিকে সর্বজনীন কিন্তু আমরা গতিশীল করতে বলছি। পারবো না। যে উৎপাদন ব্যবস্থার ভেতর থেকেই কিন্তু আমাদের পর্ব, আমাদের কৃত্য, আমাদের উৎসব বলি বা আমাদের সম্প্রীতি বলি, আমাদের সম্পর্ক বলি, কিংবা আমাদের দ্বন্দ্ব দরবার বলি, সবকিছু কিন্তু সেখান থেকে আসলে হচ্ছে। মানে আপনি বলতে চান যে আসলে মানে এই বাস্তবতার কারণে এটি সর্বজনীন থেকে আসলে এটাও সংকুচিত হয়ে গেছে। এটা সর্বজনীনতা থেকে তো অবশ্যই, কারণ আপনি দেখেন যে আপনার যে মাটির কারিগরের সাথে আসলে তার সম্পর্ক ছিল, মাটির জিনিস, এখন কিন্তু মাটির কারিগররা কি সেই মাটির জিনিস বানাতে পারছে, সেটা কিন্তু আসলে থাকছে না। এবং এই পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস যেটা আসছে, মানে আপনি এর আগে কপের কথা বলেছিলেন জলবায়ু সম্মেলনে, জলবায়ু পরিবর্তনের সাথেও কিন্তু প্রত্যেকটি পর্ব এবং হচ্ছে যে উৎসব আসলে জড়িত হচ্ছে, এমনকি মুসলিমদের আসলে ঈদ বা অন্যান্য কিছু, কারণ এর মাধ্যমে তাদের যে যে উপকরণগুলো আছে বা কোরবানির যে মানে প্রাণীগুলো আছে, তাদেরও কিন্তু স্বাস্থ্যহানি ঘটছে, অনেক কিছু আসলে ওইখানে ঘটছে। তো দুর্গাপূজার ক্ষেত্রে আসলে যেটা ঘটছে, যেহেতু শরৎ এবং বসন্তে, যেহেতু শরতের কথা আমরা বলছি, শরৎই তো আসলে থাকছে না, মানে আবহাওয়া তো পুরো উল্টে পাল্টে যাচ্ছে। তো এবং এটার ক্ষেত্রে যেটা দেখা যায় যে আপনার দুর্গাপূজার একটা অন্যতম বিষয় হচ্ছে যে আপনার পদ্ম ফুল, এখানে 108টা পদ্ম ফুল লাগবে, কিন্তু বিগত 7 বছর যাবত দেখেছি, এটা নিয়ে আমি একটা কাজও করছি, যে আপনার পদ্ম ফুলগুলো সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে না, কারণ ভাদ্র মাসে অনবরত অনিয়মিত বৃষ্টি হচ্ছে, এই কারণে অন্য বিষয়গুলো আসলে সামনে চলে আসছে। তাহলে এইটার ক্ষেত্রে আমরা বলি যে এগুলো নন ইকোনমিক লস এন্ড ড্যামেজ, এটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। রাষ্ট্র বিষয়গুলোকে অ্যাড্রেস করবে যে মানে আবহাওয়াগত পরিবর্তন হোক, জলবায়ু পরিবর্তন হোক, এটার কারণে মানুষ যে তার উৎসব পর্ব আসলে করতে পারছে না, তার মতো করে এটি আসলে যাওয়া। আমরা আলোচনায় ফিরবো। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। শামসুজ্জামান দুদু, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে সামনে নির্বাচন আমরা মুখিয়ে আছি, মানে আওয়ামী লীগ না থাকার কারণে এই ন্যারেটিভগুলো অটোমেটিক্যালি ভেঙে গেছে, যেটির উজ্জ্বল উদাহরণ এবারের শারদীয় দুর্গোৎসব। আপনার কাছে জানতে চাই, কিন্তু তারপরেও এই সংখ্যালঘুদেরকে নিয়ে আসলে এখন যারা অবশিষ্ট আছেন, যারা রাজনীতি করছেন, তাদের মধ্যেও কি একটা দূরত্ব বা কিছু একটা তৈরি হচ্ছে কিনা, বা এরকম কাদা ছোড়াছড়ি আছে কিনা, বা এখান থেকে আমাদের বের হওয়া উচিত কিনা? আসলে কাদা ছোড়াছড়ি আমি বলবো না, সবারই নিজস্ব একটা রাজনীতি আছে। আওয়ামী লীগ তো একেবারে এখন ভাগাড়ের একটি দল বলে আমার মনে হয়, এবং এটার জন্য অন্য কোনো রাজনৈতিক দল দায়ী না। সম্পূর্ণ হাসিনা এবং তাদের লোকজন, তাদের যে পরিণতি, তারাই ডেকে নিয়ে আসছে। তাদের এই যে 1 বছরে 13 মাস চলে গেল, এত ছেলেপুলে আমাদের সন্তানদেরকে তারা হত্যা করলো, একটু দুঃখ প্রকাশ করছে? কোনো জায়গায় এত টাকা নিয়ে গেল, সেই টাকা লোকে বলতো অমক অমক, হাসিনাই বলতো এই টাকা গিয়েছে, আসবে না, মানে অন্য দোষারোপ করতো। এখন তারা তাদের টাকা তো নিয়ে আসে না। তো এই যে পরিণতি তাদের, সেই জন্য আওয়ামী লীগ মানে রাজনীতিতে ফিরবে এটা আমার কাছে মনে হয় না। তারা যত চেষ্টা করুক, কারণ এটা তাদের সামনে থাকবে, এই যে হত্যাকাণ্ড, এই যে লুট, এই যে, তাহলে বাংলাদেশে যে আমরা বলছি কাদা ছোড়াছড়ি, সবাই তো তাদের রাজনীতির কথা বলবে। সেই ক্ষেত্রে এটাকে আপনি বড় কোনো চ্যালেঞ্জ না, আমি মনে করি না। সুস্থ ধারা বলতে যেটা বোঝায় এখনো পর্যন্ত, যেমন আমি বলি, এখানে ইসলামী দলগুলোকে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন ভঙ্গিতে যেভাবে আক্রমণাত্মক ভঙ্গি, সেটা হলো সাম্প্রদায়িক। বাংলাদেশ, আমি শুরুতেই বলেছি, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আর 2 আছে, এই দেশের মানুষ ধর্মভীরু একেবারে। 90% মানুষ তারা শুধু ইসলাম পছন্দ করে না, মানে গভীরভাবে করে। আর 10% বা তারও কম বিভিন্ন ইসলামপন্থী দলের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারে। কিন্তু তার অর্থে এই নয়, একের আপনাকে, যেমন আমাদের অনেক দলে গীতা পাঠ করে নাই ইয়েতে, কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দল সেখানে গিয়ে গীতা পাঠ পর্যন্ত, সেটা আবার ইসলামী দল হিসেবে তারা দাবি করছে। তো আমি কেন কথাটা নিয়ে আসলাম, যে এইখানে অন্যান্য সম্প্রদায়কে আকর্ষণ করার জন্য অনেকে অনেক ভাবে চেষ্টা করছে, এটা তো দোষের কিছু না। ধন্যবাদ। আমি শেখ ফজলুল করিম, 1 মিনিটে শুধু আপনি বলবেন যে আমরা যেমন বলি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত,
মানে তিনি তো আকৃষ্ট করতে পেরেছেন, আপনারা নানাভাবে চেষ্টা করছেন, দুদু ভাই বলছেন, মানে আপনাদেরকে মানুষ একদম নিরাপদ মনে করবে, মানে এই এই জায়গাটাতে আপনাদের এখানে আসতে বিষয় কি, কতদিন মানে লাগবে? ইসলাম এবং ইসলামপন্থী রাজনীতি দুটো কিন্তু একাকার করে না ফেলি। ইসলাম অনেক বড় জিনিস। বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামকে গ্রহণ করেছে। কিন্তু ইসলামকে কিন্তু আপনাদেরকে এই এখন দলের মধ্য দিয়ে কিন্তু ইসলামপন্থী, দেখে, কিন্তু না, এমন না, না যে না, আপনাদেরকে ওটা আলাদা দেখলে করে ভুল দেখছে। হবে, ওটা ক্লিয়ার করা দরকার। আর ইসলামপন্থী রাজনীতি যেটা মানে রাষ্ট্র পরিচালনা, ইসলামের ন্যায় নীতিগুলো, এটা নিয়ে থিওরিটিক্যাল অনেকগুলো তর্ক আছে, ইসলামিজম, পোস্ট ইসলামিজম। তো এটা আসলে এটাই যে ইসলাম। ঠিক আছে, আমি শুধু জানতে চাচ্ছি যে এই যে নিরাপদ বোধটা আর আপনারা হলো কবে দিতে নিরাপদ পারবেন? বোধটা করবে, কারণ দীর্ঘদিন যাবৎ বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইসলামিক খেলাফতটা, মুসলিম খেলাফতটা হারায় গেল, তখন আসলে আর মুসলমানদের রাষ্ট্র ক্ষমতা দেখানোর কোনো সুযোগ নাই। ফলে আর পশ্চিম তো অবিরাম আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে সেটা। আর এটা বলে যে এই সরকারের ক্ষেত্রে এটা বললেন যে লন্ডন বৈঠকের পরে সরকার কিন্তু আর আসলে ছাত্রদের থাকে নাই, অনেক কিছু মনে হয়েছে। পিআর নিয়ে আমরা বলি, সরকার কিছু বলে না, বিএনপি নেতৃবৃন্দ পিআরের বিপক্ষে বলে, ঠিক আছে, সেজন্য এটা এটা ভিন্ন প্রসঙ্গ। আমি পাভেল পার্থ ভাইয়ের কাছে শেষ শুধু জানতে চাই যে যত মানে ইকোলজিক্যাল সিকোয়েন্সের কথা আপনি বলেছেন, সেই জায়গাতে তো আসলে দেশই নাই, মানে ওই জায়গাতেই আমরা আসলে নাই, কিন্তু এই মানে উৎসবকে সেই জায়গাতে রাখা এবং যত কিছু দূষণ উৎসবের মধ্যে আসলে ঢুকেছে, সেটা রাজনৈতিক বলি, নিরাপত্তাজনিত বলি, মানে ওই জায়গা থেকে বাঁচার কোনো পথ বা কিছু আপনার কাছে পরামর্শ আছে কিনা? হ্যাঁ, সেটা তো অবশ্যই। কারণ হচ্ছে যে আপনার মানে বাঁচার উপায় হচ্ছে যে রাষ্ট্রকে তার উন্নয়নের দৃষ্টিভঙ্গিকে আসলে ঠিক করতে হবে। যে যেহেতু কৃষি উৎপাদন ব্যবস্থার ভেতর থেকে এই ধরনের উৎসব পরব তৈরি হচ্ছে, এখন রাষ্ট্র যদি হার্বিসাইড মানে আগাছা নাশককে আসলে বৈধ করে, এখন মনসান্টো রাউন্ড আপ বিক্রি হবেই, সিনজেন্টার রিফিট বিক্রি হবে, তো সেগুলা কিন্তু আপনার দুর্বাব, জয়ন্তী এই গাছগুলাকে মেরে ফেলবে। এখন এগুলো তো পূজায় আসলে লাগছে, এখন আপনি বিষ ব্যবহার করবেন, সেটা আসলে গরুও খাবে, এটা মানুষের মধ্যে আসলে চলে আসবে, তো আপনার ধানে আসলে চলে যাচ্ছে। এখন আপনার দরকার পরবের জন্য হচ্ছে দেশি ধানের জাত, সেটা যদি আসলে না থাকে তাহলে আপনার উৎপাদন ব্যবস্থা কেমন হবে এবং আপনার উন্নয়নের দৃষ্টিভঙ্গি কী রকম হবে, আপনার নদী থাকছে কিনা, পাহাড় থাকছে কিনা, বন থাকছে কিনা, কৃষিজমি থাকছে কিনা। তো এই প্রসঙ্গে আসলে বলতে চাই যে রাষ্ট্র যেটি করতে পারে, মানে অন্ততপক্ষে সরকার যেটি আসলে করতে পারে, তারা কৃষিজমি রক্ষা করতে পারে, এর জন্য আসলে কঠোর আইন তৈরি করতে পারে, কৃষিকে আসলে নিরাপদ বিষমুক্ত আসলে করতে পারে, এবং আমাদের পরিবেশ প্রকৃতির সুরক্ষায় আসলে অনেক বেশি আন্তরিক হতে পারে, এবং জনগণের যে আসলে বয়ান, জনগণের যে ন্যারেটিভ, সেখান থেকে আসলে উৎসব পার্বণকে দেখার মতো মানে তার দায় এবং দরদ আসলে তৈরি করতে পারে, যেটার ভিতর থেকে অবশ্যই হচ্ছে যে আপনার আমাদের পর্বকৃত্যগুলা অবশ্যই সর্বজনীন, এই অর্থে সর্বজনীন কারণ আমরা কখনোই বিচ্ছিন্নভাবে বসবাস করি না। একটি গাছ, পাখি, মাছের সাথে আসলে আমার সম্পর্ক আছে। যেমন আমি এটা শেষ করতে চাই, যেহেতু আজকে বিজয়া দশমী, দশমীর দিনে যাত্রা পুঁটি নামে একটি পুঁটি মাছ লাগে, যেটা শুধুমাত্র একটি দেশি মাছ, এটি আসলে হারিয়ে যাচ্ছে। তো এটির জন্য আসলে অনেক কিছু আসলে রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে, যখন এটি সর্বজনীন হবে, সবার আসলে হবে, শুধু মানুষ নয়, প্রাণ প্রকৃতি সবার হবে। আপনাকে ধন্যবাদ এবং আমাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা খুব ভিন্ন রকম একটি আলোচনা করলাম, তবে এটি বলাই যায় যে এবারের শারদীয় দুর্গোৎসব অতীতের যত ন্যারেটিভ ছিল বা দোষারোপের রাজনীতি ছিল, সেটিকে ভেঙে চুরে একাকার করে দিয়েছে এবং মানুষ বলে উঠেছে যে এ যাবৎকালের শ্রেষ্ঠ বা সবথেকে নিরাপদ একটি উৎসব তারা দেখলো। আমরা আশা করি যে নির্বাচনের পরেও এবং নির্বাচনের আগেও বাংলাদেশ এরকমই একটি জায়গায় পৌঁছে যাবে, যেখানে সব মানুষ তার অধিকার পাবে, গণতন্ত্রের চর্চা থাকবে, বৈচিত্র্যতা থাকবে, কিন্তু মানুষ মানুষের ক্ষতির কারণ হবে না, রাজনৈতিক একটি দল আরেকটি দলের ক্ষতির কারণ হবে না। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।